আসসালামু আলাইকুম। ক্লাস 6 তোমাদের আমি বল ও শক্তির প্রাথমিক ধারণা এই চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম। তো আজকে আমরা এটার বাকি পার্টগুলো নিয়ে আলোচনা করব। বল ও শক্তির প্রাথমিক ধারণা। দেখো, গত ক্লাসে আমরা স্থিতিশক্তি, গতিশক্তি এগুলো সম্পর্কে জেনেছি। স্থির বস্তু, গতিশীল বস্তু এবং বলের ধারণা কিছুটা পেয়েছি। এখন আমরা বলের প্রভাব সম্পর্কে জানব। বলের প্রভাব। দেখো, এই বলের প্রভাব জানতে গেলে তোমাদেরকে কিছু উদাহরণ আমাকে দিতে হবে। সেই উদাহরণগুলো যদি ভালো করে লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে যে বলের প্রভাবে এই কাজগুলো হচ্ছে। যেমন ধরো, তুমি একটা যদি রবার ব্যান্ড নাও তাহলে কি দেখবে, এই রাবার ব্যান্ডটাকে তুমি দুটো আঙুল দিয়ে, দুই হাতের দুটো আঙুল দিয়ে টানতে থাকো, মানে রাবার ব্যান্ডটা এইভাবে এদিক থেকে একটা আঙুল, এদিক থেকে একটা আঙুল দিয়ে যদি টানতে থাকো তাহলে কি দেখবে না, রাবার ব্যান্ডটা কি হবে, প্রসারিত হবে, তাই না? প্রসারিত হবে। ধরো এইটুকু ছিল, টানার কারণে এইভাবে প্রসারিত হয়েছে। এটা একটা পরীক্ষা। আবার তুমি একটা স্পঞ্জের টুকরো নাও। কিসের টুকরো? স্পঞ্জের টুকরো নাও। এই স্পঞ্জের টুকরোটা হাতের তালুর ওপর রাখো এবং তালুর ওপর রেখে জোরে এটাকে প্রেসার দাও, মুঠো করে নাও হাতটা। তাহলে কি হবে, কি দেখবে, স্পঞ্জ কি হবে, চুপসে যাবে। স্পঞ্জ চুপসে যাবে। এই ঘটনা আমরা দেখতে পাবো। আবার তুমি একটা যদি স্প্রিং নাও, এই যে স্প্রিং, এই স্প্রিংটাকে কি করা হলো না, দুই হাত দিয়ে এদিক থেকে চাপ দেওয়া হলো। তাহলে কি হবে, স্প্রিংয়ের আকৃতিটা কি হবে, ছোট হয়ে যাবে। স্প্রিংয়ের আকৃতি কি হবে, স্প্রিংয়ের আকৃতি কি হবে, ছোট হয়ে যাবে, তাই তো? তাহলে কি দেখলে, এখানে প্রসারিত হচ্ছে, এখানে সংকুচিত হচ্ছে, এখানে সংকুচিত হচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ প্রসারণ বা সংকোচন ঘটানোর জন্য কিছু একটা প্রয়োগ করতে হচ্ছে। সেই কি প্রয়োগ করছি আমরা না, বল প্রয়োগ করছি। তাহলে সংকোচন বা প্রসারণ করতে গেলে, কোনো বস্তুর সংকোচন বা প্রসারণ ঘটাতে কি হচ্ছে না, কিছু প্রয়োগ করতে হচ্ছে। প্রয়োগ করতে হচ্ছে কেন, কি দেখো, যদি আমি রাবার ব্যান্ডটাকে এমনি রেখে দিতাম, এরকম দৈর্ঘ্যে প্রসারিত হতো না। স্পঞ্জটাকে এমনি রেখে দিলাম, কিন্তু হাত দিয়ে প্রেসার দিলাম না, চুপসতো না। আবার স্প্রিংটাকে যদি দুদিক থেকে প্রেসার না দিতাম তাহলে এর আকৃতি ছোট হতো না। তাহলে দেখো, এদের আকৃতির পরিবর্তন করতে গেলে কি করতে হচ্ছে না, বল প্রয়োগ করতে হচ্ছে, কিছু প্রয়োগ করতে হচ্ছে। এই কিছুটা কি, কিছুটা হচ্ছে বল বা ফোর্স। তাহলে দেখো, আমরা বলতে পারি
কোনো বস্তুর আকৃতি বা আয়তন পরিবর্তন করতে গেলে কি করতে হচ্ছে না বল প্রয়োগ করতে হচ্ছে। তার মানে সাধারণ অবস্থায় রয়েছে এরকম কোনো বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন ঘটাতে পারে কে? বল বা ফোর্স। আবার দেখো আরেকটা জিনিস যদি লক্ষ্য করো যে স্প্রিংকে দুদিক থেকে জোরে চেপে ধরলে সে যতটা সংকুচিত হয়, আলতো করে চেপে ধরলে কিন্তু অতটা সংকুচিত হবে না। তুমি স্প্রিংটাকে দুদিক থেকে দু হাতে করে এইভাবে প্রেসার দিচ্ছ, এটাকে আলতো করে প্রেসার দিচ্ছ, তাহলে সংকুচিত হবে? হবে না। কিন্তু যদি খুব জোরে প্রেসার দিই তাহলে কি হবে? সেটা অনেক বেশি সংকুচিত হয়ে যাবে। ঠিক একইভাবে তুমি কোনো একটা ফুটবলকে পা দিয়ে ধাক্কা দিলে সেই ফুটবলটা অনেক দূর এগোবে, তাই তো? যদি তুমি জোরে ধাক্কা দাও, যদি আস্তে করে ধাক্কা দাও ফুটবলটার ওপর, তাহলে কম দূরত্ব এগিয়ে যাবে। কিন্তু যদি বেশি জোরে ধাক্কা দাও তাহলে অনেক বেশি দূরে চলে যাবে। এর থেকে আরেকটা কথা বোঝা যাচ্ছে কি না, বলের মান যত বেশি হবে বলের ওপর সংঘটিত ঘটনার মাত্রাও বেশি হবে। অর্থাৎ আমরা জানলাম যে কোনো কিছুর আকৃতি আয়তন পরিবর্তন করতে গেলে যেরকম বল লাগে, তেমনি বল বেশি প্রয়োগ করলে কি হবে না, এই বলের প্রভাবে কি হবে না সংঘটিত ঘটনার মাত্রা বেশি হবে। অর্থাৎ তুমি যদি স্প্রিংটাকে বেশি জোরে চাপ দাও তাহলে কি হবে? স্প্রিং বেশি সংকুচিত হবে, আর যদি কম চাপ দাও কম সংকুচিত হবে, তাই তো? ঠিক একইভাবে ফুটবলকে তুমি আস্তে ধাক্কা দিলে যতটা দূরত্ব যাবে, জোরে ধাক্কা দিলে আরও বেশি দূরত্ব যাবে। তার মানে তুমি যত বেশি বল প্রয়োগ করবে তুমি সেখান থেকে ক্রিয়াটাও অনেক বেশি পাবে। তাহলে দেখো বলের প্রভাব থেকে আমরা কি বুঝতে পারলাম যে বলের প্রভাব কিভাবে কাজ করছে। আগের দিন আমরা বলেছি কোনো বস্তুর স্থির বস্তুকে গতিশীল করতে, গতিশীল বস্তুকে স্থির করতে গেলে কি করতে হচ্ছে? বল প্রয়োগ করতে হচ্ছে বা ফোর্স প্রয়োগ করতে হচ্ছে। তো এখানেও বস্তুর কি হচ্ছে? অবস্থার পরিবর্তন করতে পারছি। ঠিক একইভাবে এক্ষেত্রেও আমরা কিছু উদাহরণ দিয়ে দেখলাম যে কোনো বস্তুর আয়তন বা আকৃতির পরিবর্তন ঘটাতে গেলে তাকে ফোর্স বা বল প্রয়োগ করতে হচ্ছে। এবং আরও একটা জিনিস জানলাম যে বল যত বেশি প্রয়োগ করব বলের প্রভাবে সংঘটিত ঘটনার মাত্রাও কিন্তু অনেক বেশি হবে। তাহলে দেখো যে যদি বেশি বল প্রয়োগ করি তাহলে বেশি যেহেতু ক্রিয়া পাবো, সেই জন্য বলের মান বেশি না কম তা আন্দাজ বা পরিমাপ করার জন্য বল প্রয়োগের ফলাফল দেখা বা পরিমাপ করা হয়। কতটা পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে সেটা কি করা হয়? পরিমাপ করা হয়। তাহলে বলের মান বেশি না কম সেটা কিভাবে পরিমাপ করা হয় না বল প্রয়োগের ফলাফল দেখা বা পরিমাপ করা হয়। তাহলে দেখো এখন আমরা বলের প্রভাব তো জানলাম, এখান থেকে আমরা বলের যে সংজ্ঞা এবং একক সেগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো। তাহলে কি বলতে পারি? বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে কি হয় না স্থির বস্তু সচল হয়, অথবা সমবেগে
গতিশীল বস্তু কি হয়, থেমে যায় বা তার বেগ বাড়ে বা কমে, বা তার বেগ বাড়ে বা কমে, বা বেগের দিক পরিবর্তন হয়, অথবা কি হয় না বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন হয়, অথবা বস্তুর আকৃতি বা আয়তন পরিবর্তন হয়, তাকেই আমরা কি বলবো, বল বা ফোর্স। দেখো গত ক্লাসে আমরা এই পরীক্ষাগুলো সব করেছি, তাহলে সংজ্ঞাটা বুঝতে কোনো অসুবিধা নেই। দেখো আমরা স্থির বস্তুকে সচল করেছিলাম, একটা বল আর লাঠি দিয়ে যে ঠেলার পরীক্ষাটা আমরা করেছিলাম, স্থির বস্তুকে সচল করেছিলাম। তারপরে যখন সচল হলো গতিশীল বস্তুকে আবার সেই লাঠি দিয়ে ঠেলা করে কি করেছিলাম, স্টপ করে দিয়েছিলাম, তাহলে গতিশীল বস্তুকে থামিয়ে দিয়েছিলাম। আবার কি করেছিলাম, গতিশীল বস্তুটাকে এমনভাবে লাঠি দিয়ে ঠেলা দিয়েছিলাম যাতে করে যে গতিতে সে যাচ্ছিল তার গতিটা যাতে বেড়ে যায়, অর্থাৎ তার বেগকে আমরা বাড়িয়ে দিয়েছিলাম। এবার গতিশীল বস্তুটিকে গতিশীল রেখেই তাকে আবার আমরা ঠেলা দিয়েছিলাম যাতে করে তার গতিটা কিছুটা কমে যায়, অর্থাৎ তার বেগ কমে যায়। আবার যেদিকে সে গড়াচ্ছিল তাকে পার্শ্ব দিক থেকে আমরা কি করেছিলাম, বল প্রয়োগ করেছিলাম। তখন আমরা কি দেখেছিলাম, যে তার দিকটা পরিবর্তন হয়ে গেছিল। আবার আজকে আমরা দেখলাম কি না, স্প্রিংয়ের পরীক্ষা, স্পঞ্জের পরীক্ষায়, রাবারের পরীক্ষায় দেখলাম বস্তুর আকৃতি এবং আয়তন পরিবর্তন হচ্ছে বাইরে থেকে প্রযুক্ত যে কারণটা কি না, সেই কারণটা হচ্ছে ফোর্স বা বল। তাহলে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে কিসের কারণে, আমরা যদি বল প্রয়োগ করি। তাহলে বলের সংজ্ঞা নিশ্চয়ই এবার বুঝতে পেরেছো, বল কাকে বলে, বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় এবং সমবেগে গতিশীল বস্তু থেমে যায়, বা তার বেগ বাড়ে বা কমে, বা বেগের দিক পরিবর্তন হয়, অথবা বস্তুর আকৃতি বা আয়তন পরিবর্তন হয়, তাকে আমরা বল বা ফোর্স বলবো। তাহলে বলের সংজ্ঞা খুব ভালো করে মুখস্থ করবে। এবার দেখো এই বলের কিছু একক আছে, আমরা যখন বলটাকে লিখব তাহলে তাকে একক দিয়ে প্রকাশ করব। একক বা ইউনিট কি তোমরা জানো, ধরো তোমাকে আমি বলেছি 100 কেজি মাংস নিয়ে আসতে, তাহলে তুমি কীরকম লিখবে, 100 কেজি অর্থাৎ 100 কিলোগ্রাম। তাহলে এই কিলোগ্রামটা কি ইউনিট বা একক। ঠিক একইভাবে বলেরও ইউনিট আছে, ঠিক আছে। তো সেই বলের ইউনিটটা তোমাদের কাছে এখন নতুন মনে হবে, কিন্তু এটা তোমরা মনে রাখবে, নিউটন আর একটা হচ্ছে ডাইন। তবে এটা দুটো আলাদা আলাদা পদ্ধতিতে পরিমাপ করা হয়। তোমরা যখন আরও বড় ক্লাসে পড়বে তখন কিভাবে নিউটন, ডাইন এই এককগুলো আসছে সেগুলো ইন ডিটেলসে জানতে পারবে। এখন শুধু একটু মনে রাখবে কোনটার কি একক। বলের একক তাহলে আমি বললাম দুটো পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে এসআই পদ্ধতি। তাহলে এসআই পদ্ধতিতে কোন পদ্ধতিতে কি একক এটা মনে রাখতে হবে। এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে কি নিউটন, আর অন্য আরেকটি পদ্ধতিতে অর্থাৎ সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে কি ডাইন। বইতে অন্য লেখা আছে, অন্যটা হচ্ছে সিজিএস। সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে কি ডাইন। তাহলে দেখো আমরা বলের সংজ্ঞা পেলাম, তার সাথে সাথে বলের প্রভাব পেলাম এবং বলের একক পেলাম। তাহলে বলের একক দুটো, এসআই পদ্ধতিতে একক হচ্ছে নিউটন, সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন।
তাহলে নিউটন আর ডাইন এই দুটো কথা কিন্তু মনে রাখতে হবে। তাহলে দেখো আজকের আমরা যে পড়াটা পড়লাম সেখান থেকে বলের প্রভাব পড়লাম এবং গত ক্লাসে বলের ধারণা একক আমরা পেয়েছিলাম। তো তোমরা সেগুলো একটু ভালো করে পড়বে এবং বইটা খুব ভালো করে দেখবে উদাহরণগুলো, তাহলে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এই পার্টটা ভালো করে পড়বে। আমরা নেক্সট ক্লাসে আবার বল শক্তির প্রাথমিক ধারণার অন্যান্য টপিকগুলো নিয়ে আলোচনা করব।